আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম শীতকালীন সময়ে ব্রুডিং ব্যবস্থাপনা কেমন হবে সেই বিষয়টি নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শীতকালীন সময়ে ব্রয়লার মুরগি বা সোনালী মুরগির একদিন বয়স থেকে শুরু করে 10তম দিন বয়স পর্যন্ত আপনারা কখন কী ধরনের ওষুধ ব্যবহার করবেন এবং কিভাবে, আর কি পরিচর্যা গ্রহণ করবেন সেই বিষয়টি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা সবাই এই বিষয়টি অবগত আছেন যে শীতকালীন সময়ে মুরগি পালন একটু কঠিন হয়ে থাকে, কেননা এই সময়টিতে অতিরিক্ত ঠান্ডা পড়ে, কুয়াশা পড়ে, যার কারণে মুরগিগুলো অসুস্থ, বিশেষ করে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়াও মুরগির পেটে পানি জমা থেকে শুরু করে নানান ধরনের জটিলতা দেখা দেয় এই শীতকালীন সময়ে। তো আমি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন বলে আমি আশা করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের প্রথমে শুরু করছি যে ওষুধগুলো কি ওষুধ আমাদের এই প্রথম 10 দিনে লাগতে পারে। আপনাদের প্রথমে ব্রুডিং করার জন্য লাগবে হচ্ছে যে কোনো ভালো গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং ভালো কোম্পানির অ্যান্টিবায়োটিক। সেটা হতে পারে সেফালেক্সিন গ্রুপের বা অ্যামক্সিসিলিন, ডক্সিসাইক্লিন। আর আমি ব্যবহার করেছি এবার ফ্লোরোফেনিকল গ্রুপের এসিআই কোম্পানির সুপার ফ্লো এই ওষুধটি ব্রুডিংয়ে 4 দিন ব্যবহার করার পরে আজকের এই রেজাল্টটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, বাচ্চাগুলো কিন্তু এখনও পর্যন্ত আমার একটি বাচ্চা আঘাত লেগে মারা গিয়েছিল। তাছাড়া আজকে কিন্তু আমার বাচ্চাগুলোর বয়স 6 দিন, একটি বাচ্চাও তাছাড়া মারা যায়নি। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ঝরঝরে আছে। বাচ্চাগুলোর সাইজ মাশাআল্লাহ খুবই ভালো। আর আপনার বাচ্চাগুলোর এখনও ঠান্ডার কোনো ভাব তো আমি লক্ষণ করি নাই। ইনশাল্লাহ এই ঠান্ডা আগামী দিনেও আসবে না বলে আমি আশাবাদী। তবে মুরগি মাঝামাঝি সময়ে গিয়ে হালকা ঠান্ডা যদি আসে অন্য কোনো কারণে, সেটা আলাদা ট্রিটমেন্ট চলবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সুপারফ্লো দিয়ে এই শীতকালীন সময়ে ব্রুডিং করার কারণে আমার যে অ্যাডভান্টেজগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে যে বাচ্চার কোনো নাকে কোনো পানি আসেনি, বাচ্চার কাশিরও কোনো সম্ভাবনা নাই, বাচ্চার জ্বর আসেনি, বাচ্চার মর্টালিটিও খুব একটা বেশি দেখা দেয়নি মানে মর্টালিটি নাই বললেই চলে। আর আপনার এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে ওজনের খুব একটা বেশি হ্রাস হয়নি, কারণ 6 দিন বয়সে বাচ্চাগুলো আমার মনে হয় না যে এর থেকে আর কত ভালোই বা হতে পারে, ঠিকই আছে বলা যেতে পারে। আর ব্রুডিং ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেটা হচ্ছে যে আপনার হপার 2টা দেওয়ার কথা বলেছিলাম। 100 বাচ্চার জন্য 200 ওয়াট বাল্বের প্রয়োজন হয় প্রতি 100 বাচ্চার জন্য। সেখানে আমার যেহেতু 500 বাচ্চা আছে, সেহেতু আমার এখানে 1000 ওয়াট ছিল। আমার 200 বেশি ছিল, কারণ আমি একটু স্পেস বেশি দেওয়ার কারণে আমার এখানে 1200 ওয়াট জ্বলছিল। 2টা হপার, আলাদা আলাদা হপারে 3টা করে 200 পরে বাল্ব ছিল। তো দিনে আমি বাচ্চা যেদিন থেকে তুলেছি সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি রোদ্রের দেখা পাইনি। একদিন রোদ ছিল, সেদিন দিনে আমি লাইট কিছুটা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর থেকেই যে শৈত্যপ্রবাহ চলছে, আকাশে মেঘও আছে, ঠান্ডার অনেক বেশি, যার কারণে হিটটা অনেক বেশি দিতে হয়েছে। আর কাপড় দেয়া ছিল, শীত ঠান্ডা রাত্রে আমি এখনও কাপড় দিয়ে রাখি 2 সাইড দিয়ে। তো এই তো হলো অবস্থা। এবার আসি 4র্থতম দিন শেষ করে 5ম দিন সকালে আমি, অর্থাৎ ব্রুডিং পিরিয়ডের যে অ্যান্টিবায়োটিক সেই ওষুধটি শেষ করার পরে 5ম দিন সকালবেলা সারাদিন আমি সাদা পানি দিয়েছি। সাদা পানি দেওয়ার পরে রাত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে আপনার রেনা WS নামের একটি ওষুধ আছে, সেটা হচ্ছে মাল্টিভিটামিন বলে এটাকে। গরমের দিনে কিন্তু আমরা থায়াবিন ব্যবহার করে থাকি, কিন্তু শীতের দিনে আমরা WS-টা ব্যবহার করার চেষ্টা করব। আমি রেনা WS-টা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ভালো কোম্পানির একটি WS ওষুধটি ব্যবহার করবেন 5মতম দিন রাত্রিবেলা। এরপরে 6ঠতম দিন সকালে যদি আপনারা ভ্যাকসিন করতে চান, সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটা করে তারপর রেনাসল AD3 দিতে পারেন, অথবা যদি 6ঠতম দিন সন্ধ্যায় ভ্যাকসিন করতে চান তাহলেও আপনারা সমস্যা নাই, সকালবেলা রেনাসল AD3E বা যে কোনো AD3E ব্যবহার করবেন। দেন দুপুরবেলা সাদা পানি চলবে, সাদা পানি চলার পরে আবার রাত্রিবেলা এই আপনার যে রেনা WS বা যে WS-টা ছিল সেটা ব্যবহার করবেন।
তবে এই ক্ষেত্রে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে আপনাদের বাচ্চার যদি মলের কোনো প্রবলেম থেকে থাকে, অর্থাৎ মলটা যদি একটু পাতলা হয়, তাহলে আপনার এই ওষুধগুলোর পরিমাণটা কম ব্যবহার করবেন। অর্থাৎ সেক্ষেত্রে WS-টা ব্যবহার করবেন হচ্ছে 4 লিটার পানিতে 1 মিলি পরিমাণে। আর যদি মলটা ভালো মন্দ মিক্স হয়ে থাকে, যে ভালো আছে খারাপ আছে, তাহলে সেক্ষেত্রে রেনা WS-টা ব্যবহার করবেন 3 লিটার পানিতে 1 মিলি পরিমাণ। আর যদি বাচ্চার মল খুবই ভালো থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন 2 লিটার পানিতে 1 মিলি পরিমাণে। তবে আমি কিন্তু 3 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করেছি, এর বেশি ব্যবহার না করাটাই বেটার। আর হচ্ছে আপনার রেনাসল AD3 ক্ষেত্রেও তাই, যদি আপনার বাচ্চার একটু মলের কোনো প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে 4 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন। আর যদি মল ঠিকঠাক থাকে তাহলে পরে আপনারা 3 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন রেনাসল AD3E। আর যেমনটা বললাম আর কি, যে তাহলে 5ম দিন সকালবেলা সাদা পানি চলবে, রাত্রেবেলা যে কোনো একটা ভালো কোম্পানি WS, তারপরে সকালে ভ্যাকসিন করবেন, ভ্যাকসিন করার পরে রেনাসল AD3 ব্যবহার করবেন। আর যদি সকালে ভ্যাকসিন না করে সন্ধ্যায় ভ্যাকসিন করতে চান তাহলে সেক্ষেত্রে সকালে শুধু রেনাসল AD3 ব্যবহার করবেন। তারপরে সারাদিন দুপুরবেলা সাদা পানি দিয়ে আপনারা সন্ধ্যায় ভ্যাকসিন করে তারপরে আবার WS-টা ব্যবহার করবেন। দেন 7তম দিন সকালবেলা গিয়েও আপনারা হচ্ছে রেনাসল AD3E ব্যবহার করবেন। দেন দুপুরে এবং সারা রাত সাদা পানি চালাবেন। এরপরে 8 এবং 9 দিন বয়সে আপনারা সকালবেলা ব্যবহার করবেন ক্যালসিয়াম। আর ক্যালসিয়াম হিসাবে আমি ব্যবহার করি স্কোয়ার কোম্পানির ক্যালপ্লেক্স ওষুধটি। এই ওষুধটির ডোজ হচ্ছে আপনার প্রতি 1 লিটার পানিতে 2.5 মিলি ওষুধ। 1 লিটার পানিতে 2.5 মিলি পরিমাণ ক্যালপ্লেক্স ওষুধ দিয়ে আপনারা সকালবেলা 5 থেকে 6 ঘন্টার পানিতে খাওয়াবেন। এরপরে দুপুর টাইমে গিয়ে আপনারা খাওয়াবেন হচ্ছে একটি ভালো কোম্পানির কিডনি টনিক। সেক্ষেত্রে আমি এই ব্যাচে ব্যবহার করব বলে আমি নিয়ে এসেছি হচ্ছে স্কোয়ার কোম্পানির নেফ্রোকেয়ার। এছাড়া আপনারা নেফ্রোকেয়ার ছাড়া ব্যবহার করতে পারেন ইউরোনেক্স বা নেফ্রোফ্লাশ। ইউরোনেক্স অপশন কোম্পানির, নেফ্রোফ্লাশ হচ্ছে SCI কোম্পানির। তো আমি সচরাচর ইউরোনেক্স ওষুধটা বেশি ব্যবহার করে থাকি। তো আপনাদের ওইদিকে যে ওষুধটি বেশি অ্যাভেলেবল থাকবে আপনারা সেই ওষুধটি ব্যবহার করতে পারেন। কিডনি টনিক ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন, কারণ শীতকালে যে মুরগির পেটে যে পানি জমে এই সমস্যাটা প্রতিরোধ করার জন্য আপনার কিডনি টনিক সবচাইতে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। এই কারণে আপনারা এই ওষুধটি অবশ্যই চালাবেন। তাহলে আপনার 8 এবং 9তম দিন আপনার সকালবেলা ক্যালসিয়াম এবং দুপুরবেলা কিডনি টনিক খাওয়াবেন 6 থেকে 7 ঘন্টার পানিতে। তারপরে রাত্রে আপনারা রেনামাইসিন খাওয়াবেন। 10তম দিনে গিয়ে আপনার সকালবেলা লিভার টনিক খাওয়াবেন, দুপুরবেলা আপনার কিডনি টনিকই চলবে, কারণ কিডনি টনিক আর রেনামাইসিন এই দুইটি ওষুধই আপনার 3 দিন চলবে, কিন্তু ক্যালসিয়ামটা শুধুমাত্র 2 দিন চালাবেন। তাহলে আপনার 8 এবং 9তম দিন সকালে ক্যালসিয়াম চলার পরে 10তম দিন থেকে সকালে শুরু করবেন হচ্ছে লিভার টনিক। লিভার টনিক হিসাবে ব্যবহার করি আমি রেস্টুলিভ। আপনারা রেস্টুলিভ ওষুধটি ব্যবহার করবেন। এছাড়া আপনারা অন্য যে কোনো ভালো কোম্পানির ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই রেস্টুলিভ ব্যবহার করবেন হচ্ছে আপনার 10 এবং 11 এই 2 দিন। আর লিভার টনিক কিডনি টনিক ওষুধটি আপনারা চাইলে 10-11 অর্থাৎ 4 দিনও চালাতে পারেন, অথবা শুধুমাত্র 10তম দিনে চালিয়ে 11তম দিনে গিয়ে দুপুরে শুধু সাদা পানি দিতে পারেন। তবে 4 দিন যদি কিডনি টনিক চালান তাহলে আপনাদের উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না, কারণ কিডনি টনিক ওষুধের দাম খুব যে একটা বেশি তাও না, আবার একেবারে যে কম তাও না। আর রেনামাইসিনের ক্ষেত্রেও তাই, আপনারা যদি চান 3 দিন চালানোর পরে 11তম দিনে গিয়ে আপনারা রাত্রে সাদা পানি চালাবেন তাহলে সেটাই করবেন, কেননা পরবর্তী দিনে যেহেতু ভ্যাকসিন আছে সেজন্য আপনারা রেনামাইসিন 11তম দিন রাত্রে না চালানোই ভালো। তাহলে পুরো ব্যাপারটা গিয়ে দাঁড়ালো হচ্ছে 8, 9, 10 এই 3 দিন হচ্ছে আপনার রাত্রে চলবে রেনামাইসিন এবং 11তম দিনে গিয়ে রাত্রে সাদা পানি। আর 8, 9, 10, 11 এই 4 দিনই দুপুরে গিয়ে চলবে হচ্ছে কিডনি টনিক। আর 8, 9 সকালে চলবে ক্যালসিয়াম, আর 10, 11 এই 2 দিন চলবে হচ্ছে আপনার লিভার টনিক। আর একটা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যদি চান যে রেনামাইসিন ব্যবহার করবেন না, তাহলে রেনামাইসিন ছাড়া আর একটা যে ওষুধ এই সময়গুলোতে রাত্রে চালানো যেতে পারে সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্কের কাজ আর রেনামাইসিনের কাজ কিন্তু এক না, দুইটা আলাদা আলাদা কাজ করে। তবে আপনারা রেনামাইসিনটা ব্যবহার করা হয় হচ্ছে আপনার মুরগির যে জীবাণু বা ভাইরাসগুলো, রোগের যে জীবাণু বা ভাইরাসগুলো শুধু কেবলমাত্র ভ্রূণ সৃষ্টি হয় ভিতর থেকে, সেগুলো
কাটিয়ে দিতে সক্ষম হয়, অর্থাৎ আপনার মুরগিগুলো একটু সেফটি থাকে। আর জিঙ্ক ওষুধটি তো জানেনই যে আপনার মুরগির দৈহিক, বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে সৌন্দর্য সেটা বৃদ্ধি করে, হজম শক্তি বৃদ্ধি করে, খাদ্যের রুচি ফিরিয়ে আনে, এই জাতীয় কাজগুলো করে থাকে। তবে আমি কিন্তু ব্যবহার করব রেনামাইসিন, জিঙ্কটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো ওষুধ ব্যবস্থাপনার পরে এবার আসি পরিচর্যা হিসাবে কী কী পদ্ধতি গ্রহণ করবেন। ব্রুডিংয়ের পরিচর্যা তো আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতে একটু আগে বললাম। তা এছাড়া আপনারা সবচেয়ে বেশি মনোযোগী হবেন লিটারের দিকে। লিটার কোনো অবস্থাতে গ্যাস জমতে দেওয়া যাবে না। লিটারে গ্যাস হয়ে গেলে পরেই কিন্তু আপনার মুরগির পেটে পানি জমার সম্ভাবনা থাকবে। এছাড়াও মুরগির ঠান্ডা লাগা থেকে শুরু করে নানান ধরনের জটিলতা দেখা দিবে। আর শীতকালে কিন্তু আপনারা অবশ্যই লিটার 2 থেকে 3 ইঞ্চি পুরো করবেন। গরমের দিনে আমরা তো সচরাচর 1 ইঞ্চি দিয়ে থাকি, কিন্তু শীতের দিনে 3 ইঞ্চি করলে সবচেয়ে বেটার, না হলে 2-এর যেন নিচে কখনোই না আসে, সেদিকে খেয়াল রাখবেন। নিচের লিটারগুলো প্রতিনিয়ত প্রতিদিন বা রাতে 3 থেকে 4 বার নাড়া দেওয়ার চেষ্টা করবেন। পর্দার ব্যাপারে সতর্ক থাকবেন, সবসময় এটে সেটে রাখবেন না। রোদ উঠলে পরে আপনার পর্দাগুলো উঠায় দেওয়ার চেষ্টা করবেন। 10 দিন বয়স পর্যন্ত মুরগিগুলো চিকগার্ডের মধ্যেই থাকবে। চিকগার্ডে থাকা অবস্থায় হপার দিয়ে তাপমাত্রা দিবেন। আর রাত্রে অবশ্যই পুরো ঘরের পর্দা নামিয়ে রাখবেন। আর দিনে কেবলমাত্র সূর্য উঠলেই দিনে পর্দা তুলবেন, নাহলে 10 দিনের মধ্যে পর্দা না তোলাটাই বেটার। তবে সেই ক্ষেত্রে লিটারগুলো একটু ভালো মতো পরিচর্যা করবেন। লিটার জায়গাগুলি আস্তে আস্তে স্পেস বাড়িয়ে দিবেন, যেন গ্যাস কোনোভাবে জমতে না পারে, এদিকে খেয়াল রাখবেন। আর রোদ উঠলে পরে দিনের বেলা অবশ্যই আপনার উপরের পর্দাগুলো উঠিয়ে রাখবেন। নিচের থেকে 2 থেকে 2.5 ফিট পর্দা, নিচের পর্দাগুলো 10 থেকে 12 দিন বয়স পর্যন্ত সবসময় চারিদিকে দেয়া থাকবে। মুরগির গায়ে যেন সরাসরি বাতাস না লাগে, সেজন্য এই পদ্ধতি গ্রহণ করতে হবে। তো আপনারা একটু সচেতনতার সাথে মুরগি পালন করতে থাকুন। ইনশাল্লাহ এবার একটি ভালো বাজার আপনাদের জন্য অপেক্ষা করছে, আমরা আশাবাদী। যারা নতুন মুরগি তুলবেন ভাবছেন তারাও তুলে ফেলতে পারেন। সামনে যেহেতু শবে বরাত, আর এরপরে রমজানের ব্যাচ আছে, এখন টানা কয়েকটা ব্যাচ আপনাদের মুরগি কন্টিনিউ করবেন। আশা করি আপনারা লাভবান হবেন। তো আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।